মাই ডিয়ার স্টুডেন্ট, আজ থেকে আমরা বাংলা ব্যাকরণের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সমাজ সম্পর্কে আলোচনা শুরু করব। প্রতি বছর বোর্ড পরীক্ষায় সমাজ থেকে 100% প্রশ্ন এসে থাকে, তাই আমাদের সমাজকে ভালোভাবে পড়া উচিত। আমি এই সিরিজে বেসিক থেকে ধাপে ধাপে সব শেখাবো। সংজ্ঞা, প্রকারভেদ, চেনার উপায়, পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করে দিব। তাহলে শুরু করা যাক। সমাসের প্রথম পাঠ, সমাস। তোমরা একটি স্টিকি পেপার, একটি স্টিকি নোটকে দেখো, একটি বড় স্টিকি নোট, একটি ছোট স্টিকি নোট। তাহলে এই দেখো একটি রাবার ব্যান্ড। এই রাবার ব্যান্ডকে তুমি যত বড় করবা, কিছুক্ষণ পর আবার সেটি কি ছোট হয়ে যাবে। তাহলে সমাসও একটি এরকম। তাহলে বড় কোনো পদকে ছোট রূপে রূপান্তর করাকেই বলে সমাস। এখানে দেখো সিংহ চিহ্নিত আসন কি হলো? সিংহাসন। সিংহ চিহ্নিত আসন কি হলো? সিংহাসন। তাহলে এটি একটি কি সমাস। আর সমাস সম্পর্কে আমরা অর্থ দেখব। সমাসের অর্থ তাহলে কি? সিংহ চিহ্নিত আসন, একে আমরা কি সংক্ষিপ্ত করলাম, সংক্ষিপ্ত করে কি হয়ে গেল? সিংহাসন। তার সমাস অর্থ কি? সমাস অর্থ সংক্ষেপণ, মিলন এবং একাধিক পদের একপদীকরণ। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপ, মিলন এবং একাধিক পদের একপদীকরণ। তারপর সিংহ চিহ্নিত আসনকে আমরা বলি সিংহাসন। সে সেম। দেখো সিংহ চিহ্নিত আসন, এগুলোর আবার আলাদা আলাদা নাম আছে। সিংহ চিহ্নিত আসন প্রথমে যেগুলো থাকবে একে আমরা বলবো ব্যাস বাক্য। ব্যাস বাক্য। সিংহ চিহ্নিত আসন কি? ব্যাস বাক্য। একে আমরা বলবো বিগ্রহ বাক্য, একে বলবো সমাস বাক্য। বিগ্রহ বাক্য। আর একে কি বলা যাবে? আর একে বলা যাবে সমাস বাক্য। কেন সমাস বাক্য বলা যাবে? কারণ এই বাক্যের পরেই তো আমাদের সমাসটা তৈরি হলো না। বড় কোনো বাক্য থেকে ছোট কোনো বাক্যে রূপান্তর হলেই তো সমাস তৈরি হবে। আর এই যে সিংহাসন, এই সিংহাসনের দেখো তো এখানে তিনটা পদ। তিনটা পদ কিন্তু না, চিহ্নিত একটি পদ না। তাহলে এখানে কয়টা পদ আছে? দুইটা পদ আছে। মনে রাখবা, এখানে কয়টা পদ আছে? দুইটা পদ। তাহলে দুইটা পদ মিলে কি একটা পদ তৈরি হলো। তাহলে এখানে কি সমস্ত পদ আছে না? সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। তাহলে কি সমস্ত পদ, একে তাহলে কি বলবো আমরা? সমস্ত পদ। সমস্ত পদ। দেখো, তা সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। তারপর আরেকটা আমরা উদাহরণ দেখব। হাতে পরিবার ঘড়ি, হাত ঘড়ি। তাহলে হাতে পরিবার ঘড়ি, এগুলো কি? এগুলোকে আমরা বলবো ব্যাস বাক্য, এগুলোকে বলবো বিগ্রহ বাক্য, এগুলোকে বলবো কি? সমাস বাক্য। আর হাত ঘড়ি, হাত ঘড়িকে আমরা কি বলবো? এটি একটি সমস্ত পদ। এটিকে একটি বলবো কি? সমস্ত পদ। হাতে পরিবার ঘড়ি, হাতে পরিবার ঘড়ি কি হয়ে গেল? হাত ঘড়ি। এখানে দেখো হাতে পরিবার ঘড়ি, এখানে কয়েকটা পদ মিলে কি তৈরি হলো? সমস্ত পদ তৈরি হলো না? যেটা আমি প্রথমে বললাম কিভাবে তৈরি হলো। কয়েকটা, এখানে কটা ছিল? দুইটা ছিল না? দুইটা পদ মিলে একটা পদ তৈরি হলো। তাহলে কি দুইটা পদ, এখানে বেশি ছিল, তারপরে কি তৈরি হলো? একটা পদ তৈরি হলো, মানে কম পদ তৈরি হয়ে গেল। তেমনই এখানে দুইটা পদ ছিল, দুইটা পদ থেকে কি একটা পদ তৈরি হলো। এটাও তাহলে কি? এটাকে বলো সমস্ত পদ। তাহলে হাতে ঘড়িটা কি? হাতে ঘড়ি একটি সমস্ত পদ। দেখো, যে কয়টি পদ মিলে একটি সমাস তৈরি হয়, দেখো মন দাও, যে কয়টি পদ মিলে একটি সমাস তৈরি হয় তাকে আমরা কি বলবো? প্রত্যেকটি পদকে বলবো সমস্যমান পদ। তাহলে এখানে কি সমস্যমান পদ আছে? তাহলে দেখো এর নামগুলো দেখো। সমস্যমান পদ, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য, সমস্যমান পদ। তা সমস্যমান পদ কিভাবে হলো? তাহলে এখানে কয়টা সমস্যমান পদ আছে? সমস্যমান পদ কি সবগুলোকে বলা যাবে? এখানে কি তিনটে সমস্যমান পদ আছে? দেখো তো, না। এখানে কটা সমস্যমান পদ আছে? দুইটা। কি কি? হাতে আর ঘড়ি। এখানে দুইটা কি সমস্যমান পদ। কেন সমস্যমান পদ? আমি কি বললাম যে সমস্যমান পদ বোঝার আগে আমাদের পড়তে হবে পূর্বপদ, পরপদ। আমরা দেখব পূর্বপদ। পূর্ব মানে কি? পূর্ব মানে প্রথমে। দেখো পূর্বপদ, আমরা পড়ব পূর্বপদ। পূর্বপদ, পরপদ। দেখো পূর্বপদ মানে কি? আমরা জানি পূর্বপদ মানে প্রথমে থাকে। পর, দেখো পরপদ সে কি শেষে থাকবে। তাহলে হাতে খড়ি, হাতে কি? এখানে হচ্ছে পূর্বপদ কোনটি? হাতে হচ্ছে পূর্বপদ। পরপদ কোনটি? পরপদ তাহলে ঘড়ি। ঘড়ি কি? ঘড়ি হবে তাহলে পরপদ। পরপদের আরেক নাম হচ্ছে উত্তরপদ। উত্তর মানে শেষ, তাহলে উত্তর পদ। দেখো তাহলে কটা পদ হচ্ছে? দুইটা পদ না? একটা পূর্বপদ আছে, একটা কি পরপদ আছে। এই পরিবার এর মাধ্যমে কি সমাসটা বিভাজন হচ্ছে। সমাসের যখন আমরা প্রকারভেদ পড়ব,
নেক্সট ক্লাসে যখন আমরা সমাজ সম্পর্কে চেনার সহজ নিয়ম শিখব তখন আমরা পড়বো যে পরিবার একটি কী, কীভাবে হইলো। এখানে দেখো চিহ্নিত, চিহ্নিত কিন্তু এটি একটি পদ না, এটি একটি সমাস নির্দেশ করে। তাহলে দেখো, তাহলে সিংহ চিহ্নিত আসনে দেখো, সিংহ চিহ্নিত আসনে কি কোনটা কী পদ? সিংহ চিহ্নিত আসনে সিংহ কি পূর্বপদ, প্রথমে যেটি থাকবে সেটি হচ্ছে পূর্বপদ, আর পরে যেটি থাকবে যেমন আসন, আসন একটি কি, আসন একটি হচ্ছে পরপদ, পরপদ বা একে কী বলবো আমরা উত্তরপদ, পরপদ বা উত্তরপদ। তাহলে এখানে সমস্যমান পদ, সমস্যমান পদ কয়টি হচ্ছে? হাতে, পরিবার, ঘড়ি, কি হচ্ছে হাত ঘড়ি। এখানে সমস্যবান পদ কয়টি? সমস্যবান পদ হচ্ছে দুইটি। কোন কোন দুইটি? একটা হচ্ছে হাতে আর একটা হচ্ছে ঘড়ি। তাহলে দুইটি সমস্যবান পদ, হাতে, পরিবার, ঘড়ি, হাত ঘড়ি। হাত ঘড়িকে বলবো আমরা সমস্ত পদ, আর এখানে হাতে আর ঘড়ি হচ্ছে দুইটি কি সমস্যবান পদ। দেখো, হাতে, পরিবার, ঘড়ি কি হলো? হাত ঘড়ি। এখন আমরা বলবো সমস্যমান, সমস্যমান পদের সংজ্ঞা। সমস্যমান পদ, যে কয়টি পদ মিলে, যে কয়টি পদ মিলে সমাস তৈরি হয় তাকে বলবো সমস্যমান পদ। দেখো, তাহলে হাতে, পরিবার, ঘড়ি, এখানে কয়টি পদ ছিল? আমরা কি বললাম কিছুক্ষণ আগে যে এখানে দুইটি পদ আছে, কি একটি হচ্ছে হাতে, একটি হচ্ছে ঘড়ি। তাহলে কয়টি পদ মিলে তৈরি হলো? দুটি পদ মিলে তৈরি হলো কি সমস্ত পদ। হাত ঘড়িকে কি বলবো আমরা? হাত ঘড়িকে বলবো সমস্ত পদ, সমস্ত পদ। তাহলে সমস্যবান পদ, যে কয়টি পদ মিলে সমাস তৈরি হয়, দেখো তো দুইটি পদ মিলে সমাস তৈরি হলো না? হাতে আর ঘড়ি এই দুইটি পদ মিলে কি একটি সমাস তৈরি হলো, সেই সমাসটি কি সমস্ত পদ। তাহলে যে কয়টি পদ মিলে সমাস তৈরি হয় তাকে আমরা বলবো সমস্যবান পদ। কি কি? তাহলে হাতে, আমরা এখন দেখব হাতে ও ঘড়ি, হাতে ও ঘড়ি, হাতে ও ঘড়ি কি সমস্যবান পদ। তাহলে সমস্যবান পদ কয়টি এখানে আছে? দুইটি। সমস্যমান, তাহলে হাতে ও ঘড়ি এখানে সমস্যমান পদ। তারপরে দেখো ব্যাস বাক্য, তাহলে যে বাক্য বা বাক্যাংশ দিয়ে সমস্যমান পদগুলোর অর্থ ব্যাখ্যা করা যায় তাকে আমরা বলবো কি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য এখানে কি, দেখো তো হাতে, পরিবার, ঘড়ি, হাত ঘড়ি। তাহলে এখানে কি হাতে, পরিবার, ঘড়ি এইগুলোকেই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, এগুলোকে আমরা কি বলবো? ব্যাস বাক্য, ব্যাস বাক্য, এগুলোকে আমরা বলবো কি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। কেন? কারণ এই বাক্যগুলোর মধ্যে দিয়ে তো সমস্যমান পদগুলোর অর্থ ব্যাখ্যা করা যাচ্ছে। দেখো তো এই দুটো কি, এই দুটোই সমস্যমান পদ, এই দুটোই কি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। মনে থাকবে? তাহলে কি যে বাক্য বা বাক্যাংশ দিয়ে সমস্যমান পদগুলোর অর্থ ব্যাখ্যা করা যায় তাকে আমরা বলবো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তারপরে আমরা দেখব সমস্ত পদ, সমাস করে যে নতুন পদ তৈরি হয় তখন থেকে সমস্ত পদ। দেখো তো এখানে কি হাতে, পরিবার, ঘড়ি কি হয়ে গেল? হাত ঘড়ি। এখানে কি নতুন একটা শব্দ আসলো না? নতুন একটি সমাস তৈরি হলো। হাতে ঘড়ি একটি কি নতুন শব্দ, তার নতুন শব্দই বলবো আমরা সমস্ত পদ। তাহলে সমাস তৈরি করে যে নতুন পদটি তৈরি হয় তখন থেকে বলবো আমরা সমস্ত পদ। তারপর দেখো পূর্বপদ আর পরপদ, যা বললাম যে পূর্বপদ এখানে কি, পূর্বপদ হচ্ছে যেটি প্রথমে থাকবে, প্রথমে কি আছে? হাতে। তাহলে হাতে কি, হাতে একটি পূর্বপদ। প্রত্যেক সমাজই, প্রত্যেক সমাসের প্রথম অংশই হচ্ছে পূর্বপদ। আর ঘড়ি কি সবার শেষে যেটা থাকবে সেটাকে বলবো আমরা পরপদ। সবার শেষে যেটা থাকবে তাকে আমরা বলবো পরপদ। তারপর দেখো আমি তোমাদের একটা কোশ্চেন করলাম, যদি এখন তিনটি ওয়ার্ড থাকতো, যদি এখন তিনটি থাকতো তাহলে কি করতাম? যেমন আমি, তুমি ও সে। আমি এটা এখানে লিখে দিচ্ছি, দেখো আমি, তুমি ও সে। আমি, তুমি ও সে, এখানে কি আমরা। তাহলে দেখো আমি, তুমি, সে তিনটি আছে না? তিনটি থাকলে এখানে কোনটি পূর্বপদ কোনটি পরপদ বলো দেখি। দেখো প্রথমে আমরা জানি সব সব সমাসেই প্রথমেই যে থাকবে সেকে বলবো আমরা পূর্বপদ। তাহলে আমি কি এখানে, আমি এখানে পূর্বপদ। আমি যদি পূর্বপদ হয় তাহলে কি পরপদ কোনটি? পরপদ কি সবার শেষে, বারবার বলছি সবার শেষে যে থাকবে তখন তাকে কি বলবো আমরা? পরপদ বা উত্তরপদ। উত্তরপদ মানে শেষে, পরপদ বা উত্তরপদ। তাহলে তুমিটি কি, তুমিও হচ্ছে একটি পরপদ। তুমি কি, তুমিও একটি পরপদ। মনে রাখবো তুমি কি, তুমিও একটি পরপদ। তাহলে মাঝখানে যে থাকবে সেও কি পরপদ। চলো তারপর আমরা এখন সমাসের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। সমাসের শ্রেণীবিভাগ তোমাদের মুখস্থ করতে হবে না, যে কতটি আসবে কয়টি সেটি পড়তে হবে না, কিন্তু জানতে হবে। দেখো সমাসের শ্রেণীবিভাগ, সমাস সাধারণত দুইভাবে হয়, একটা প্রধান একটা কি অপ্রধান। প্রধান সমাস কি? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ, বহিব্রীহি, দ্বিগু, অব্যয়ভাব।
অপ্রধান যেগুলো একটু কম কাজে লাগবে। অপ্রধান সমাস কী কী আছে? নিত্য সমাস, অলুক সমাস আর হচ্ছে বাক্যশ্রী। এসব সমাসের শ্রেণীবিভাগগুলো আমরা দেখলাম। আমরা নেক্সট ক্লাসে সমাস চেনার উপায়গুলো দেখব, যেন খুব সহজেই বাক্যটিকে দেখেই চিনতে পারা যায় যে এটি কোন সমাস। দেখো এখানে কি আছে? সিংহ চিহ্নিত আসন, তাহলে কি হবে? সিংহাসন, সিংহাসন। তাহলে সিংহ চিহ্নিত আসনকে কি বলবো? সিংহাসন। দ্বীপের সাদৃশ্যকে কি বলবো? দ্বীপের সাদৃশ্য হচ্ছে উপদ্বীপ, উপদ্বীপ। দিন ও রাত, দিন ও রাত ওটা বাদ যাবে, ওটা কি এখানে কি সমাস নির্দেশন করতেছে, তাহলে দিন ও রাত কি হবে? দিন রাত। তাহলে এখানে যদি বাবা মা থাকতো কি হইতো? বাবা ও মা। বিনা পানিতে জার, বিনা পানিতে জার কি হবে? বিনা পানি। দেখো এখানে দেখো তো প্রত্যেকটাতে একটি করে বাদ যাচ্ছে না? মাঝখানের সংখ্যা বা কোনোটাতে মাঝখানের সংখ্যা বলতে কি পূর্বপদ বা পরপদ, আমি শিখেছি না, প্রথমে যা থাকবে তাকে বলবো আমরা পূর্বপদ। এখানে কি সিংহ, কি সিংহকে বলবো আমরা পূর্বপদ। আসন, আসন কি? আসন হচ্ছে পরপদ বা উত্তরপদ। তাহলে দেখো সিংহ চিহ্নিত আসন, সিংহাসন মানে কি দুইটি আসতেছে না? তাহলে প্রথমে কি পরপদ, সিংহ চিহ্নিত আসন, আসন কি আছে? না। তাহলে কি এখানে কিসের এক দেখে কি পাচ্ছি আমরা? এখানে পরপদ, পূর্বপদ ও পরপদ, এখানে উভয় পদের প্রাধান্য পাচ্ছে। দ্বীপের সাদৃশ্য কি? দ্বীপের সাদৃশ্য উপদ্বীপ। এখানে কি দুই দেখে কি আমরা পূর্বপদের কি দ্বীপের সাদৃশ্য উপদ্বীপ, প্রথম পদটা আছে না, মানে পূর্বপদ আছে না? তাহলে এখানে কি পূর্বপদের প্রাধান্য, দিন ও রাত এখানে কি উভয় পদের প্রাধান্য পাচ্ছে। তারপরে দেখো বিনা পানিতে জার, বিনা পানি, এখানে কি কোনো পদ আছে? কোনো পদেরই প্রাধান্য পায়নি। তাহলে এটা কি নতুন একটি শব্দ প্রদান করতেছে, নতুন নতুন শব্দ, এটা একটি কি নতুন শব্দ গঠন করতেছে। তো এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখব। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, নেক্সট ক্লাসে আমরা সমাস কীভাবে চেনা যায় সেটি শিখব। ধন্যবাদ।